লুকোনো ভালোবাসা পার্ট 4। আজ রাতে ফাহিম ভাইয়ার গায়ে হলুদ, আর কালকে বিয়ে। আজ সন্ধ্যায় বের হব আমরা। ফাহিম ভাইয়ারা ভাড়া বাসায় থাকে, যেখানে বড় বিয়ের আয়োজন করা কঠিন, তাই তারা কমিউনিটি হল বুক করেছে। আমরা প্রথমে যাব ফাহিম ভাইয়াদের বাসায়। সন্ধ্যার পর ওখান থেকে সবাই মিলে একসাথে কমিউনিটি বাসার উদ্দেশ্যে রওনা দেব। একটা লাল পাঞ্জাবি পরেছে আমার রিত ভাই, আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছি। গায়ে হলুদ বলে কথা, আর হলুদ রঙের শাড়ি পরবো না তা আবার কি হয়? আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা, ঘড়ি ঠিক করা, কত ঢং করছে সে। এদিকে আমি রেডি হয়ে বসে আছি। সব সময় শুনতাম মেয়েরা রেডি হতে বেশি সময় নেয়, অথচ আমি রেডি হয়ে গেছি, আর এই ছেলের বেলায় দেখে উল্টো, এই ছেলেই রেডি হতে বেশি সময় নিচ্ছে। এতক্ষণ লাগে আপনার রেডি হতে? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, কতক্ষণ লাগছে? এই 5 মিনিটেই তো আমি রেডি হয়ে গেলাম। তখন আমি বললাম, তো এর আগে আমাকে রেডি করিয়ে রাখলেন কেন? সেই বিকেল থেকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন। কারণ তো নিশ্চয়ই আছে। এই ধরো, তোমাকে যদি আমি এখন রেডি হতে বলতাম, তাহলে তুমি রেডি হতে লাগিয়ে দিতে কম করে হলেও 1 ঘন্টা, বা আরও বেশিও লাগতে পারে। আর আমি রেডি হয়ে তোমার জন্য বসে থাকব, যা একদমই আমার বিরক্তিকর। তাই বের হওয়ার 2 ঘন্টা আগে থেকেই তোমাকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলাম। ওনার এমন অদ্ভুত যুক্তি দেখে আমার মাথা তো গরম হয়ে গেল। তাও চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম, বিশেষ করে তার মুখটার দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে তার ওই ছোট্ট ছোট্ট দাড়িগুলোতে গিয়ে নিজের গাল ঘষতে। ইস, ভাবতেই লজ্জায় আমার গা শিউরে ওঠে। নিজেকে নিজেই বকতে লাগলাম আমি, তোর নজর এত খারাপ কেন আরু? তখনই আবার মনে হলো, ধরো খারাপ হতে যাবে কেন? আমি কি পর পুরুষের দিকে তাকাচ্ছি নাকি? আমি তো নিজের স্বামীর দিকেই তাকিয়ে আছি। আজব। এর মাঝেই রিত ভাইয়া আমার মুখের সামনে 2 আঙুল দিয়ে তুড়ি বাজালো এবং আমি চমকে উঠলাম। তারপর তিনি চোখের দৃষ্টি আমার দিকে রেখেই একটু হাসলো। এরপর ইশারায় বলল, এবার চলো। একটা শ্বাস নিলাম আমি। এই ব্যাটা হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত কাণ্ড ঘটায়, যা দেখলে অযথাই আমার বুকটা কেঁপে ওঠে। আমি আর সে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন মামি দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। হয়তো অবাক দৃষ্টি, নয়তো মুগ্ধ দৃষ্টি। এরপর এগিয়ে এসে আমার এক হাত রিত ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, ফিরে আসার আগ পর্যন্ত এই হাত ছাড়বি না। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। হুট করে তার হাতের এমন স্পর্শ আমার শরীরে যেন শীতল শিহরণ বইয়ে দিল। এরপর মামির থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম আমি, আর সে ড্রাইভিং সিটে বসলো। আমি তার দিকে চেয়ে বললাম, আমাকে ড্রাইভিং শেখাবেন? তিনি স্বাভাবিকভাবেই বলল, তুমি ড্রাইভিং শিখে কী করবে? তখন আমি বললাম, এই ধরেন আমরা কখনো এইভাবে বের হলাম, তখন বেশিক্ষণ চালানোর পর আপনার শক্তি শেষ হয়ে গেল, তাহলে আমি চালাতে পারবো। উনি আমার দিকে তাকিয়ে বলল, এত অল্পতেই দম ফুরিয়ে যাওয়ার চান্স নেই, হ্যাঁ? তার দৃষ্টির মুখোমুখি হতেই আমি চোখ সরিয়ে ফেললাম। চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলাম। ওদের বাড়ি এসে সবার সাথে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। ওই দিক থেকেই সব হবে। ফাহিম ভাই আজ অনেক খুশি, ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে বলে কথা। ভাবতেই কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে আমার। আমি ঠিক তার উল্টো অবশ্য। সারা জীবনের জন্য কাছে পাওয়ার পর তাকে ভালোবাসতে শুরু করেছি। আচ্ছা, আমি কি সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছি, নাকি এটা মাত্রই একটা মোহ? বাড়ি ফিরে গেলে যখন ওর থেকে দূরে চলে যাব, তখন কি এই মোহ কেটে যাবে, নাকি আরও বেশি করে আমাকে তার জন্য টানবে? মনকে প্রশ্ন করলাম, প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কী? মন উত্তর দিল, বাস্তবে যা প্রেম তা কখনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম লোভ থেকে হয়। প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। তাই প্রেম হলো আধ্যাত্মিক, যা আত্মার সাথে মিশে থাকে, আর মোহ একটা ঘোর, যা একটু পরে কেটে যায়। দূরত্বই বলে দেবে কে কাকে কতটুকু ভালোবাসে। এখানেও রিত ভাইয়ার সেই মেয়ে ফ্রেন্ড, তাকে দেখে আমার খুব রাগ হলো।
হৃদ ভাইয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তা মোটেও সহ্য হচ্ছে না আমার। গায়ে হলুদের পার্ট শুরু হবে 10টার পর। এখন কয়েকজন মেহেন্দি লাগাতে ব্যস্ত, আর কয়েকজন ছবি তুলতে ব্যস্ত। নীরব ভাইয়া সেই কখন থেকে একটা মেয়েকে ফলো করছে। হৃদ ভাইয়ার কাছে শুনলাম এই নীরব ভাইয়া নাকি খুব ফাজিল, সারাক্ষণ মাথায় মেয়ে পটানোর চিন্তা করে। হঠাৎ ঠাস করে একটা চরের শব্দে আমি পেছনে তাকালাম, দেখি নীরব ভাইয়া গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। নিজের অজান্তেই আমি হেসে দিলাম। নীরব ভাইয়া হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি যা দেখেছেন প্লিজ কাউকে ভুলবেন না, বিশেষ করে হৃদকে তো একদমই বলবেন না। ও যদি জানতে পারে আমার ইজ্জতের একদম কিন্তু ফালুদা করে দেবে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম আর বললাম, আরে চাপ নেই, আমি কিছু বলবো না, চিন্তা নেই, আমি কিছু তো দেখিই নি। নীরব ভাইয়া বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল। আমিও হাতে মেহেন্দি দিলাম। মেহেন্দির মাঝখানে হাতের তালুতে বড় করে লিখলাম আর, যা হৃদ ভাইয়ার নামকে বোঝায়। আমি হাত একটু শুকানোর পরেই ধুয়ে নিলাম। এরপর হৃদ ভাইয়ার সামনে গিয়ে ঘুরঘুর করতে লাগলাম, হাতটা বারবার ওর সামনে ধরতে লাগলাম, যাতে আমার হাতের তালুতে লেখা তার নামটা তার যেন চোখে পড়ে। কিন্তু ব্যাটা তো কোনো পাত্তাই দিচ্ছে না। খুব রাগ হলো আমার। এবার নিজে গিয়েই তাকে বললাম, আমি হাতে মেহেন্দি দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন না? উনি সোজাসুজি বলল, তো হাতে মেহেন্দি দিয়েছো তো এটা দেখার কি আছে? হ্যাঁ আচ্ছা দেখেন তো কেমন হয়েছে। ভালো বলেই তিনি আবার ফাহিম ভাইয়ার কাছে চলে গেলেন। ওনার এমন ব্যবহারে আমার প্রচুর রাগ হতে লাগলো। আমার মেহেন্দি রাঙা হাত দেখে প্রশংসা তো করলই না। আচ্ছা প্রশংসা না হয় বাদ দিলাম, হাতে যে তার নামের প্রথম অক্ষর লিখেছি তাও কি চোখে পড়েনি? একটু বোঝার চেষ্টাও করে না আমাকে। মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম আমি। শালা নিরামিষের বাচ্চা, আবেগ অনুভূতি বলতে কিছু নেই, ভালোবাসা নেই মনে। রাগে সেখান থেকে চলে গেলাম। হাতে পানি দিয়ে ঘষতে লাগলাম জোরে জোরে, আর মনে মনে বলতে লাগলাম, আমার কপাল এটা, আল্লাহ আমারই এমন নিরামিষ একটা জামাই দিছে। ভালোবাসা দূরে থাক, আবেগ অনুভূতিও কিচ্ছু নাই, আজকেই তুলে ফেলবো এই অক্ষর। তখনই পেছন থেকে হৃদ ভাইয়ার গলা স্বর আমার কানে ভেসে এলো, এত ঘষে লাভ নেই, ওটা এত সহজে উঠবে না, বরং আরও ছড়িয়ে গিয়ে সৌন্দর্য নষ্ট করবে। এটা যেন আমার কাটা ঘায়ে লবণ চেটার মতন কাজে লাগলো। কিছুক্ষণ পর সকলের উদ্দেশ্যে নীরব ভাইয়া বলে উঠল, হ্যালো এভরিওয়ান, বিয়ে মানে হাসি খুশি আনন্দ আর দুটি মানুষের জীবন একই সূত্রে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। চারদিকে এমন একটা ঝাঁকজমকপূর্ণ পরিবেশটা দেখতে সুন্দর লাগছে খুব, তাই না? হ্যাঁ, আর এই ঝাঁকজমকপূর্ণ পরিবেশটা আরও মধুময় করে তুলতে এখন সকলের মাঝে গান নিয়ে আসছে আমাদের প্রাণের বন্ধু হৃদ। আমার যেন খুশিতে হাততালি দিতে ইচ্ছা করছে। এইবার বোঝো ঠেলা, নীরব ভাইকে আমার 1000 বার ধন্যবাদ দিতে ইচ্ছা করলো। আমি নিশ্চিত এই অনুভূতিহীন মানুষটা কখনোই এত মানুষের সামনে গান গাইতে পারবে না, আর সে গান পারে এটাও কখনো শুনিনি। যাই হোক, পরের সিন দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম হৃদ ভাইয়ার দিকে। তখনই ফাহিম ভাইয়া গিটারটা নিয়ে হৃদ ভাইয়ার হাতে তুলে দিলেন আর বললেন, আগে থেকে প্ল্যান করে আমি তোকে এই গান করার ব্যবস্থা করে দিয়েছি। নাইম ভাইয়াও হেসে হৃদ ভাইয়ার দিকে গিটারটা দিয়ে সরে গেল। গিটারটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসলো হৃদ ভাইয়া। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, তিনি কি এখন সত্যিই গান গাইবে? গিটারের শব্দ কানে আসতেই আমার মনে হলো এটা নতুন নয়, যেন আগে থেকেই প্র্যাকটিস করা এই সুর। আমার দিকে তাকিয়ে রইল হৃদ ভাই আর গাইতে শুরু করলো, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরোনো, ডুবে ডুবে ভালো
ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। সবাই হাততালি দিচ্ছে, আমি ছাড়া। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার এমন বড়দের মতন চাহনিতে মনে হলো খুব আনন্দ হচ্ছে তার। সে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে গেল। একটু পর তাদের গায়ে হলুদ শুরু হবে। ফাহিম ভাইয়ার সাথে বসা তার হবু বউ। এতটা সুন্দরী নয় সে, তবে মুখটা বড়ই মায়াবী। গায়ের রংটা শ্যামলা, যেন শ্যামবতী। এই দিনটা অবধি আসতে অনেক কিছু সহ্য করতে হয়েছে নিশ্চয়ই ফাহিম ভাইয়াকে। ফাহিম ভাইয়ার বাবা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। প্রথম তো প্রেম করে বিয়ে, দ্বিতীয়ত মেয়ের গায়ের রং চাপা। সে চেয়েছিল তার ছেলের জন্য পরীর মতন একটা মেয়ে নিয়ে আসতে। পরে ফাহিম ভাইয়ার জেদের কাছে হেরে গিয়ে বিয়েতে রাজি হয় তার বাবা মা। ওদেরকে হলুদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেখি রিত ভাইয়া দেওয়াল ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তার এমন চাহনির অর্থ খুঁজে পেলাম না আমি। এক প্রকার বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। এরপর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তিনি স্বাভাবিকভাবেই বলল, তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে আরশি। ইচ্ছে করছে তোমাকে সামনে দাঁড় করিয়ে এইভাবে তাকিয়ে থাকি অনন্তকাল। খুশিতে যেন আজ বাকুম করতে করতে আমার মনটা লাফিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি নিজেকে স্বাভাবিক রেখেই বললাম, আমি জানি শাড়িতে আমায় সুন্দর লাগে। এতক্ষণ পর আর এসে বলতে হবে না তাকে একটু রাগ দেখানোর চেষ্টা করলাম। করবই না বা কেন? বাড়িতে নিজে গিয়ে তার সামনে অনেকক্ষণ ঘুরেছি, কিন্তু এভাবে ফিরেও তাকায়নি। আর এখন এসে পিরিত দেখাতে। বাসায় যখন সে রেডি হতে বলে বাইরে চলে গেল, তখনই আমি শাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কারণ কখনো শাড়ি পরা হয়নি আগে। বাসায় যখন কেউ থাকতো না, তখন নিজের সাথে ধরে আয়নায় দেখতাম আমাকে কেমন লাগে, আবার দ্রুত রেখে দিতাম। কারণ হুট করে কে এই অবস্থায় এসে দেখে ফেলে, তার যে লজ্জা আর কিছুই হবে না। লজ্জায় কখনো মাকে বলিনি আমায় শাড়ি পরা শিখিয়ে দাও। তখন যদি শিখে নিতাম তাহলে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। আমি অনেক গল্প পড়েছি যেগুলোতে হিরো এসে হিরোইনকে শাড়ি পরিয়ে দেয়। আমার বেলায়ও যদি এমন হয়, একটু পর যদি রিত ভাইয়া এসে দেখে এবং আমাকে শাড়ি পরিয়ে দেয়, ভাবতেই লজ্জা পাচ্ছি আমি। কিন্তু এই লজ্জার বেশিক্ষণ টিকলো না। মামি এসে বলল, কি রে, শাড়ি নিয়ে দাঁড়িয়েছিস কেন? শাড়ি পরতে পারছিস না? আমি মাথা নাড়িয়ে না বললাম। এরপর মামি একটু হেসে আমায় শাড়ি পরিয়ে দিল আর বলল, শাড়ি পরা শিখে নিবি, নতুন বউদের শাড়িতেই বেশি সুন্দর লাগে। আমি বাধ্য মেয়ের মতন মাথা নাড়লাম। এরপর যখন শাড়ি পরা শেষ হলো, তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যিই বেশ লাগছে আমার। রিত ভাইয়া ফেরার পর আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম। ভেবেছিলাম হয়তো সে প্রশংসা করবে, কিন্তু না, সে আমার সব অনুভূতি মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিল। এই অনুভূতিহীন মানুষটা আমার দিকে একবারও তাকিয়ে প্রশংসা তো দূরের কথা, ভালোভাবে হয়তো দেখেও নি। তবে এখন প্রশংসাটা ভালোই লাগলো আমার ভাবনার ইতি ঘটল। তখন দেখলাম রিত ভাইয়া অলরেডি সকলের সাথে মিলে কেক কাটছে আর আমাকেও ডাকছে। আমার রাগ হলো প্রচুর যখন দেখলাম রিত ভাইয়ার মেয়ে ফ্রেন্ডটা তার মুখে কেক তুলে দিচ্ছে। খুব হিংসে হচ্ছে আমার। কেন জানি না, মনে হচ্ছে ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারতে পারলে হয়তো আমার শান্তি হতো। কারণ আমি মেয়েটাকে একদম সহ্য করতে পারছি না। নিজের জিনিসে কারো নজর কি সহ্য হয়? হয় না। পরের দিন বিয়ে হলো তাদের। বেশি মানুষ নেই, অল্প কয়জন মিলেই বিয়েটা শেষ করে বউকে বাড়ি নিয়ে এলো। ফাহিম ভাইয়াদের বাড়িতে এসে নানান কথা কানে আসছিল আমার। কেউ বলছে ছবিতে যেমন দেখেছিলাম বাস্তবে এত সুন্দর না, আবার কেউ বলছে এই মেয়ের জন্যই ফাহিম এত কিছু করলো। যাই হোক, কপালে যে আসে সেই তো আসবে। পাশে একজন বলল, এই মেয়ে আমাদের ফাহিমকে কিভাবে যে এত বসে আনলো কে জানে। যে ফাহিমের এই মেয়েকেই লাগবে, এই তো বামুন হয়ে চাঁদ ছুঁয়েছে, জাদুটো না নিশ্চয়ই জানে। আমার খুব রাগ হচ্ছে এদের কথা শুনে। নতুন বউ এসব শুনলে নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। মানুষগুলো এমন কেন? একটা কালো ছেলে যদি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে, কই তখন তো এই সমস্ত কথা তারা বলে না। তোমাদের খুব সুন্দর মানিয়েছে এই সমস্ত বলে। আর যদি কোনো শ্যামলা মেয়ে ফর্সা ছেলেকে বিয়ে করে, তখন তারা বলে যে ছেলেটাকে বলে জাদুটোনা করেছে।
এইটাই কি সমাজ? আমার কিছু বলতে ইচ্ছে হলেও চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ এখানে সত্য কথা কিছু বললে সবাই বলবে মেয়েটার বয়াবহার ঠিক নেই, বড়দের মুখের ওপর কথা বলে, মেয়েটার ব্যবহার ঠিক নেই, বড়দের মুখের ওপরে কথা বলে। এসব ভেবে চুপ করে রইলাম, কারণ এখানে আমার সাথে রিত ভাইয়ার মান সম্মানও যুক্ত আছে। আর একটু দূরেই ফাহিম ভাইয়া আর নীরব ভাইয়ার সাথে দাঁড়িয়ে থাকতে দেখলাম রিত ভাইয়াকে। আমি ওদিকে এগিয়ে গেলাম। আমাকে দেখেই নীরব ভাইয়া লজ্জায় চুপচাপ ওখান থেকে চলে গেল, হয়তো কাল রাতের ঘটনাটার জন্য। আমার খুব হাসি পাচ্ছে, বেচারা কত জোরেই না চটটা খেলো। বিকেলে আমায় বাসায় পৌঁছে দিয়ে সে চলে গেল হসপিটালে। আমি সব চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে পড়লাম। গ্রীষ্মের গরম অস্থির লাগছে খুব। মামিকে দেখলাম নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বেলকনিতে এসে দেখলাম আকাশে মেঘ উড়ে বেড়াচ্ছে। গ্রীষ্মের থেকেই বৃষ্টি শুরু হয়, এরপর তো পুরাই বর্ষাকাল। কেটে গেল আরও 2 দিন। আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে। এই 8-10 দিনে মানুষটা খুব কাছের হয়ে গেছে আমার। ওখানে ফিরে গিয়ে থাকতে পারবো কি না জানি না, তবে এটা জানি তাকে খুব মিস করব, আমি খুব বাজেভাবেই মিস করব। আজ সন্ধ্যায় মা ফোন দিয়ে বলল আমাকে নিতে আসবে। খুশি হওয়ার বিপরীতে কেন জানি না আমার মন খারাপ লাগছে। মনে হচ্ছে এইটা এখন আমার ফ্যামিলি, নিজের ফ্যামিলিকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই কান্না পাচ্ছে। সন্ধ্যায় বাসায় চলে আসলো সে। আমি সেই সন্ধ্যা থেকেই তার আশেপাশে ঘুরঘুর করতে লাগলাম। সে বলতে বুঝতে পারছেন তো, সে বলতে এখানে কিন্তু আমি রিত ভাইয়ের কথা বোঝাচ্ছি। হুটহাট আমার ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরি, আবার কোনো এক অজানা কারণেই নিজেকে বুঝিয়ে থামিয়ে নিচ্ছি আমি। রাতে ঘুমানোর সময় তাকে খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, আজ সোফায় না আমার সাথে একই বিছানায় থাকবেন, আমি আপনার বুকে একটু মাথা রেখে ঘুমিয়ে থাকব, কিন্তু তাও বলতে পারছি না। চুপচাপ এককাত হয়ে আমি শুয়ে আছি। রাত তখন অনেক গভীর, আমার চোখে এখনও ঘুম ধরা দিচ্ছে না। বারবার মানুষটার দিকে তাকাচ্ছে। খুব শান্ত হয়ে ঘুমিয়ে আছে সে, কিন্তু তার এই শান্ত ভাব যে আমার মাঝে অশান্তির ঢেউ তুলছে বারবার, সেটা কি সে জানে? আর চেয়ে থাকতে পারলাম না, ওর কাছে চলে গেলাম। পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে। খুব ঘুমাচ্ছ তাই না? কেউ হয়তো তুলে নিয়ে গেলেও তোমার এখন আর হুঁশ থাকবে না, আমি বিড়বিড় করে বললাম। আমি চুপচাপ তার হাতটা সরিয়ে তার বুকের উপরে শুয়ে পড়লাম। চুপটি মেরে শুয়ে তার হৃৎপিণ্ডের শব্দ শুনতে লাগলাম। যা হওয়ার হোক, তার বুকে আজ আমি মাথা রেখেই ঘুমোবো। আমি চুপচাপ রিত ভাইয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে অনুভব করছি তাকে। আজ এমন লাগছে কেন? হুট করে এত সাহস আমার কোথা থেকে আসলো তাও বুঝতে পারছি না আমি। তার ঘুমন্ত গালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। তার ছোট ছোট দাড়ির মাঝে আলতো করে গাল ঘষতে লাগলাম। ইস, লজ্জায় খুব হাসি পাচ্ছে আমার। আজ কি পাগল হয়ে গেলাম আমি? তবে অবাক লাগছে মানুষটার এখনও ঘুম ভাঙছে না। আমি চাই তার ঘুম ভেঙে যাক আর আমাকে এভাবে দেখুক, এরপর তার প্রতিক্রিয়া কি হয় সেটা আমি দেখতে চাই। কিন্তু না, আমার এত কিছুর পরও তার ঘুম ভাঙল না। এত গভীর ঘুম কীভাবে হয় একটা ছেলে মানুষের কি জানি। যাই হোক, এত কিছু না ভেবে চুপচাপ আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আজ ঘুম আসতে খুব একটা দেরি হলো না। তার বুকে মাথা রেখেই চোখ বন্ধ করতেই ঘুমের রাজ্যের পরীরা এসে আমার কাছে ধরা দিয়েছে। আজকের গল্প এইটুকুই। আগামী পর্ব খুব তাড়াতাড়ি আসছে। ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।